ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা তো ভরবেগ সম্পর্কে জানলাম, এখন ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে জানব। কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত হয় না। আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি, সেক্ষেত্রে বেগ প্রাপ্ত হবে না, বস্তুটি গতিশীল হবে না, তাহলে ভরবেগও পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে। দেখো, ঘর্ষণের পূর্বে দুটি বস্তুর মোট ভরবেগ, যদি ঘর্ষণের পূর্বে কোনো বস্তুর ভর m1 হয় এবং m1 এবং বেগ কত u1, তাহলে কি হবে? দেখো, ভরবেগ ঘর্ষণের পূর্বে দুটি বস্তুর মোট ভরবেগ, তাহলে এটা কি? প্রথম বস্তুর ভরবেগ। প্রথম বস্তুর ভর হচ্ছে m1, বেগ হচ্ছে u1। এটা কিন্তু ঘর্ষণের পূর্বে, এবং ঘর্ষণের পূর্বেই আবার এই দ্বিতীয় বস্তুর ভরবেগ কি হবে? m2 ইনটু u2। তাহলে কি হলো? ঘর্ষণের মোট ভরবেগ তাহলে কি দাঁড়ালো? ঘর্ষণের পূর্বে m1 u1 প্লাস m2 u2, এবং ঘর্ষণের পরে যদি সেই প্রথম বস্তুর ভরটা কি হয়? ভরটা হবে m1 এবং বেগ যে প্রাপ্ত হবে, বেগটা নিশ্চয়ই আলাদা হবে, তাই v1, এবং দ্বিতীয় বস্তুর বেগ যে প্রাপ্ত হবে সেটা কি হবে? v2। সেক্ষেত্রে মোট ভরবেগ হবে m1 v1 প্লাস m2 v2, সেটাই এখানে বলা হয়েছে। এখন দেখো উদাহরণ, আমরা যে ভরবেগের সংরক্ষণ সূত্র জানছি সেটা উদাহরণ। কামান হতে গুলি ছোড়া, আরোহী নৌকা থেকে লাফানো, রকেটের জ্বালানি দহনের জন্য গ্যাস প্রচন্ড বেগে পেছনে যায়, ফলে রকেট সামনে যায়। দেখো, আমরা যখন কামান থেকে গুলি ছুড়ি, কামান থেকে যখন একটা বেগ, প্রথমে কিন্তু কামানও স্থির, গুলিটাও স্থির, কিন্তু যখন কামান থেকে গুলি ছোড়া হয়, কামানের গুলিটা একটা বেগ প্রাপ্ত হয়, দেন সে সামনের দিকে আগায়। এক্ষেত্রে কিন্তু পেছনে, মানে কামানও কিন্তু পেছনে সরে আসে, সেক্ষেত্রে কামানটিও একটি বেগ প্রাপ্ত হচ্ছে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আরোহী নৌকা হতে লাফানো, যখন দেখবা আমরা অনেকেই নৌকায় চড়েছি, সেখানে দেখবা যখন আমরা নৌকা থেকে লাফ দেই, তখন আমরা যখনই নিচে নেমে যাই তখন কিন্তু নৌকা কিছুটা পেছনে যায়। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। দেন হচ্ছে রকেটে কি জ্বালানি দহনের ফলেই তো রকেট মূলত চলে। দহনের জ্বালানি যখন দহন হয়, তখন গ্যাস প্রচন্ড বেগে পেছনে ধোঁয়া বের হয়। যখন আমরা দেখি আকাশে যখন রকেট ওড়ে, তখন কিন্তু ধোঁয়া সৃষ্টি হয়, তাহলেই আমরা বুঝি যে রকেট গেছে। যে দহনের ফলে গ্যাস প্রচন্ড বেগে পেছনে যায়, ফলে রকেটটা সামনের দিকে আগায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, লিফট, আমরা কিন্তু সবাই কম বেশি লিফট চিনি। এখন লিফটে অনেক কিছু ঘটনা ঘটে, যেমন লিফট যখন আমরা ত্বরণে উপরে উঠি, আমরা একটা ত্বরণ প্রাপ্ত হয়ে যখন উপরে উঠি, সাপোজ ধরো সেটা কোন ত্বরণ? ত্বরণ। তখন আরোহীর ওজন কি হবে? আরোহীর ওজন বেশি হবে, কারণ W = G + A * M। এটা ওজন যেহেতু, তাই হচ্ছে m হচ্ছে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ প্লাস একটা ত্বরণ। আমরা লিফটে যে ত্বরণ প্রাপ্ত হয়ে উপরে উঠতেছি সেটি যোগ হবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? আরোহী যেহেতু প্লাস, আরোহী কি মনে করবে? নিজেকে অনেক ভারী মনে করবে। দেন যখন আমরা নিচে নামি, ত্বরণেই নিচে নামলাম, তখন কি হবে? অভিকর্ষ ত্বরণ মাইনাস সেই প্রাপ্ত ত্বরণ। এক্ষেত্রে দেখো, আরোহী নিজেকে তখন হালকা মনে করবে। আবার যখন স্থির থাকে, লিফটটা যখন স্থির থাকে বা সমবেগে, মানে কোনো এক্সট্রা কোনো বেগ প্রাপ্ত হয়নি, সমবেগে ওঠানামা করে, তখন কি হবে? তখন ওজন R = mg, অর্থাৎ ওজনের কোনো পরিবর্তন হবে না। মানে তোমার যে ওজনই আছে তুমি সেই ওজনেই ওঠানামা করবা, অর্থাৎ যখন লিফটটা সমবেগে চলবে সেক্ষেত্রে এটি হবে, বা স্থির থাকবে। লিফট যখন অবাধে নিচে নামে, কোনো এক সময় তো লিফট ছিঁড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে অবাধে নিচে নামবে, তখন কি হয়? তখন ওজন হয় 0, তখন আরোহী নিজেকে ওজনহীন মনে করে। দেখো, তখন আরোহী নিজেকে সম্পূর্ণ ভারহীন মনে করে। এক্ষেত্রে
কি হয়, এক্ষেত্রে হচ্ছে ওজন শূন্য হয়ে যায়। আবার যখন লিফট অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামে, অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামলে আরোহী নিজেকে অতি ভারহীন অনুভব করবে। জি আর এ হচ্ছে প্রাপ্ত যে ত্বরণ, এটা অনেক বেশি হবে, মানে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা এই ত্বরণটা খুবই বেশি, সেক্ষেত্রে আরোহী নিজেকে অতি ভারহীন মনে করবে, অতি ভারহীন। ঘূর্ণন গতি সংক্রান্ত কিছু রাশিমালা সম্পর্কে আমরা এখন জানবো। বৃত্তীয় গতিতে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে যে কোণে সরে যায় তাকে তার কৌণিক সরণ বলে। অর্থাৎ এটা একটা বৃত্ত, বৃত্তীয় গতিতে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে যে কোণে সরে যায়, এটাকে আমরা কি বলবো, কৌণিক সরণ। দেখো কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এর মাত্রা T−1। কৌণিক সরণের হারটাই হচ্ছে বেগ, আর বেগের একক কি হবে, রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, এবং মাত্রা কি হবে T−1। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণের মাত্রা একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কৌণিক বেগ এবং রৈখিক বেগ, কৌণিক বেগ কি, হচ্ছে বৃত্তাকার পথে যে বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে কৌণিক বেগ, এবং রৈখিক কি, রৈখিক বলতে সোজা পথে যেটা রৈখিক রেখা বরাবর যে বেগ, তাহলে সে বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে রৈখিক বেগ। এবং কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, কি সেটা সম্পর্ক, দেখো রৈখিক বেগ যদি ভি হয় আর কৌণিক বেগ যদি ওমেগা হয় তাহলে কি হবে, দেখো রৈখিক বেগ হচ্ছে ভি আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে এটা কি বললাম আমরা, ওমেগা, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই যে এটাই বলেছি এখানে, এই সম্পর্কে অনেক ম্যাথ আছে ছোটখাটো, আমরা নেক্সট টাইমে করব। দেখো কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগ কি, কৌণিক মানেই তো হচ্ছে বৃত্তাকার পথ, মানে ঘূর্ণনরত অবস্থা, তাই না, তাহলে কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে mL/T−1, mL/T−1। তারপর কৌণিক ভরবেগ r/p, আর m r² ওমেগা, এইটাও মনে রাখবা যে কৌণিক ভরবেগ m r² ওমেগা। কোশ্চেনে কিন্তু আসে যে নিচের কোনটি কৌণিক ভরবেগ, m r² ওমেগা, m ওমেগা² r নাকি m r ওমেগা, এভাবে আসে। জড়তার ভ্রামক, আমরা জড়তা পড়েছি, এখন করব কি জড়তার ভ্রামক, মুভমেন্ট অফ ইন্টেরিয়া। একটি দৃঢ় বস্তু কোন স্থির অক্ষের চারিদিকে আবর্তিত হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং এদের ভরের গুণফলের সমান, তাহলে একটি দৃঢ় বস্তু যখন একটি স্থির অক্ষের চারদিকে ঘুরতে থাকবে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক হবে ওই কণার দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমান। বলতে কি, আই যদি হয়, ধরো সাপোজ যে আই হচ্ছে জড়তার ভ্রামক, তাহলে এখানে এম হচ্ছে ভর এবং কণার দূরত্বের বর্গ অর্থাৎ হচ্ছে r², i ইকুয়াল টু mr², এটাকে কি বলবো আমরা, জড়তার ভ্রামক। এটা হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। দেন দেখো আমাদের কিছু জানার বিষয় আছে, কি কি, জড়তার ভ্রামক নির্ভর করে কয়টি বিষয়ের উপর, জড়তার ভ্রামক নির্ভর করে 3টি বিষয়ের উপর, কি কি, ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর এবং দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর। তাহলে কিসের কিসের, অক্ষে, আমরা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছি সেটার অবস্থানটার উপর জড়তার ভ্রামকটা নির্ভর করবে। এবং দৃঢ় বস্তু, আমাদের এখানে কয়টি, স্থির অক্ষ এবং দৃঢ় বস্তু, তাহলে দৃঢ় বস্তুর আকৃতির উপরও জড়তার ভ্রামক নির্ভর করে। দেন হচ্ছে দৃঢ় বস্তুর ভরের বিন্যাস, দৃঢ় বস্তুটার যে ভর আছে সেটা কিরকম, ভরের বিন্যাসের উপরও জড়তার ভ্রামক নির্ভর করে।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাব নেক্সট স্লাইডে। দেখো, টর্ক বা বলের ভ্রামক। অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ওপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। তাহলে আমরা ভেক্টর গুণফল সম্পর্কে ভেক্টর অধ্যায়ে কিন্তু বিস্তারিতভাবে জেনে এসেছি। অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলতে আর, এবং প্রযুক্ত বল বলতে এফ, আর ভেক্টর গুণন মানে ক্রস, এটাকে বলে টর্ক। আর টর্ককে কিন্তু এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়, একে বলা হয় টাউ। টর্ককে টাউ দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো, এর একক হচ্ছে নিউটন মিটার। কিভাবে? আর কিন্তু কি অবস্থান ভেক্টর, এর একক কি? আমরা জানি মিটার। এফ কি? এফ হচ্ছে বল, এর একক কি? নিউটন। তাহলে টাউ এর একক কি হবে? নিউটন মিটার। এর মাত্রা কি হবে? ml স্কয়ার t ইনভার্স 2। কিভাবে পাবো মাত্রা? আর হচ্ছে কি? আর হচ্ছে অবস্থান ভেক্টর, আর অবস্থান ভেক্টরের মাত্রা কি? l। আর হচ্ছে f, f এর মাত্রা কি? ml t ইনভার্স 2, ml t ইনভার্স 2। মানে এটাকে যদি গুণ করা হয় দুইটাকে, দেখো এখানে কয়টা এল আছে? দুইটা এল। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি? m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কি? m l স্কয়ার t ইনভার্স 2। জড়তার ভ্রামকের দুটি উপপাদ্য আছে। তাহলে জড়তার ভ্রামকের কয়টি উপপাদ্য আছে? দুটি উপপাদ্য। কি কি? লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল উপপাদ্য। তাহলে লম্ব অক্ষ উপপাদ্যটা কি? Iz সমান Ix প্লাস Iy, এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? Ig প্লাস Mh স্কয়ার। তোমাদের কিন্তু এই দুইটা খুবই গোলমাল লেগে যায়। তাহলে তোমরা মনে রাখবা যে জড়তার ভ্রামকের কয়টি উপপাদ্য আছে? দুইটি। লম্ব অক্ষ উপপাদ্য কি? Iz সমান Ix প্লাস Iy স্কয়ার, আর সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে Ig প্লাস Mh স্কয়ার। এই দুটো মনে রাখলেই হবে। রাশো সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণয়মানের জন্য জড়তার ভ্রামক ml²/12। তাহলে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে, আমাদের সরু সুষম দণ্ডের কিন্তু প্রান্তবিন্দু আছে, মধ্যবিন্দু আছে। তাহলে মধ্যবিন্দুর সাপেক্ষে কি হবে জড়তার ভ্রামক? ml²/12। আর সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দু ঘূর্ণয়মানের জড়তার ভ্রামক হবে ml²/3। জড়তার ভ্রামকের একক আমরা কি পড়েছি? ml²। এই এককটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাতলা চাকতির ও নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr²। তাহলে পাতলা চাকতির জড়তার ভ্রামক কি? হাফ mr², আর নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামকও হাফ mr²। এখন আসি চক্রগতির ব্যাসার্ধ। যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দুর জড়তার ভ্রামক সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান। মানে কোনো একটি দৃঢ় বস্তুর মোট ভর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দুর জড়তার ভ্রামক কি হবে? মোট সমগ্র জড়তার ভ্রামকের সমান হবে। এখন চক্রগতির ব্যাসার্ধ সমান কি? √I/m। মানে হচ্ছে জড়তার I কি? জড়তার ভ্রামক ডিভাইডেড বাই m বলতে ভর। এখন আমরা যদি পূর্বের স্লাইডে আরেকটু যাই, এখানে দেখছি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণয়মানের জন্য জড়তার ভ্রামক ml²/12। এখন এটারই যদি আবার চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলতো, তাহলে কিন্তু
1/12, root over 1/12. এখন আসো ব্যাংকিং। আনুভূমিক রাস্তায় হঠাৎ বাঘ নিতে দুর্ঘটনা এড়াতে অতি বাগে রাস্তার বাইরের দিক ভেতরের দিকের অপেক্ষা কিছুটা উঁচু রাখা হয়, একে ব্যাংকিং বলে। অর্থাৎ আমরা দেখি যখন আমরা অনেক উঁচু নিচু রাস্তা, ইভেন নর্মাল রাস্তায় অনেক টাইমে আমরা বাঘ হই, সেক্ষেত্রে দেখবা কিছুটা উঁচু রাখা হয়, কেন? দুর্ঘটনা এড়ানোর জন্য। সেটাই মূলত ব্যাংকিং। আনুভূমিক রাস্তায় বাঘ নিতে বাইরের অংশটা ভিতরের দিকের তুলনায় কিছুটা উঁচু হয়, এটাকেই ব্যাংকিং বলে। ব্যাংকিং কোণ, যে আমরা ওই ব্যাংকিং এ ওই উঁচু রাখা ওখানে একটা কোণের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ব্যাংকিং কোণ। আমরা ব্যাংকিং কোণ সম্পর্কে জানবো tan থিটা। root over v square by rg, সরি মান v square by rg, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। দেন আসি সংঘর্ষ। সংঘর্ষটা মূলত কি? কলিশন। সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুটি কাজ ও ইস্পাতের মধ্যে যেটা সংঘর্ষ সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দুটি কাজ আর স্থিতিস্থাপকের মধ্যে কোন সংঘর্ষ ঘটে? স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে ইস্পাতের মধ্যে। আবার ব্যাংকিং কোণ সূত্রটা কি? tan theta equal to v square by rg। আবার অনেক টাইমে দেখবা যে এই যে কোণটা এইভাবে বাঁক নিয়ে থাকে, দেখো এই যে যখন এটা যদি বাঁক হয় তাহলে এই কোণটাই হচ্ছে ব্যাংকিং কোণ। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে এটা কি সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল না? এটা সমকোণী ত্রিভুজ। অনেক সময় sin theta is equal to v square by rg লেখা হয়। ঘর্ষণ। ঘর্ষণ মূলত চার প্রকার। কয় প্রকার ঘর্ষণ? চার প্রকার। স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, গতীয় বা বিসর্গ ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন, আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন এন্ড প্রবাহী ঘর্ষণ, ফ্লুইড ফ্রিকশন। তোমাদের আসবে যে ঘর্ষণ মূলত কত প্রকার? এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার নাকি চার প্রকার? চার প্রকার। এমনও কোশ্চেন আসতে পারে নিচের কোনটি ঘর্ষণের উদাহরণ নয়, বা নিচে কোনটি ঘর্ষণের উদাহরণ। তাহলে আমরা ঘর্ষণ চার প্রকার যদি জানি তাহলে নিশ্চয়ই আনসার করতে পারবো। দেন আসো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সার সংক্ষেপ। যেমন টর্ক। টর্ক আমরা কি? ঘূর্ণন বল। টর্কের অপর নাম ঘূর্ণন বল। এবং ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তির পরিবর্তন 300% হবে, এটা মনে রাখবো। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক হলো p স্কয়ার বাই 2m। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি? p স্কয়ার বাই 2m। গতিশক্তি is equal to p, মানে ভরবেগ স্কয়ার ডিভাইডেড বাই 2m। এরকম অনেক ম্যাথ আছে। ধান মাড়াইয়ের সময় দুইটা গরু যে নেওয়া হয় সেক্ষেত্রে দূরবর্তী গরু বেশি বেগে হাঁটে। ধান মাড়াইয়ের সময় কোন গরু বেশি বেগে হাঁটে? দূরবর্তী গরু। সমকৌণিক বেগে কোন বস্তুর ব্যাসার্ধ দ্বিগুণ করলে টর্ক 4 গুণ হবে, অর্থাৎ mr²। অর্থাৎ দ্বিগুণ করলে, আমরা যদি ব্যাসার্ধটাকে দ্বিগুণ করি তাহলে টর্ক হচ্ছে 4 গুণ হবে। 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.01 কেজি ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা পশ্চাৎ বেগ সম্পর্কে একটু আগেই জেনেছি, তাহলে চলো এই ম্যাথটা পড়ে ফেলা যাক। তাহলে 6 কেজি ভরের একটি বন্দুক, বন্দুক কি বলেছিলাম? বড়। তাহলে সেক্ষেত্রে কি? বড় হাতের এম, ক্যাপিটাল এম হবে বন্দুকের ভর। এবং বন্দুক থেকে 6 কেজি, সেটা হচ্ছে 6 কেজি, অর্থাৎ m সমান 6 কেজি। একটি বন্দুক থেকে 0.01 কেজি ভরের একটি গুলি, তাহলে গুলিটির ভর 0.01 কেজি। গুলি কি ছোট,
সেক্ষেত্রে গুলির ভর হচ্ছে স্মল m 0.01 কেজি। ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎবেগ কত? তাহলে গুলির বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। গুলির বেগ স্মল ভি কত? 300 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে? বন্দুকের বেগ কত? ভি সমান এটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? mv সমান মাইনাস mv। আমরা বের করব কি? ভি। এই ভিটাকে সাইডে রেখে সবগুলোকে এসে নিয়ে যাই লেফট সাইডে। তাহলে আমি মান বসাই এখন। মাইনাস থাকবে যেহেতু এটা পশ্চাৎ বেগ। m কত? m হচ্ছে 0.01। ভি কত? 300। বন্দুকের ভর কত? 6 কেজি। এখন এই দশমিকটা যদি আমরা কেটে দিই, দশমিকের জন্য 1, তার পাশে কয়টা শূন্য? কয়টা অঙ্ক আছে? আর দুইটা। তাহলে দুইটা শূন্য। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এটা শূন্য কাটা, এই শূন্য কাটা। কত হবে? 6। তাহলে হলো হাফ। হাফ বলতে 0.5। এটা কিসের মান বের করতেছি? ভি। ভি এর একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম আরো ম্যাথ তোমরা পাবা, সেগুলো ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ তোমাদের ক্যালকুলেশন করাটা তাড়াতাড়ি হবে। নেক্সট স্লাইড। সংঘর্ষ। আমরা একটু আগে পড়েছি সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, তাকে সংঘর্ষ বলে। খুব বড় মানের বলে এবং পরস্পরকে আঘাত করবে, সেটা হচ্ছে সংঘর্ষ। এটি দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ গতিশক্তি পরিবর্তন না হয় এবং আপেক্ষিক বেগও পরিবর্তন না হয়, সেটি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন পরমাণু, ইলেকট্রন ইত্যাদির মধ্যে যেগুলো সংঘর্ষ, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? যদি দুটি বস্তুর মধ্যে ধাক্কা লাগলে বা সংঘর্ষ হলে বস্তুগুলোর গতিশক্তি সংরক্ষিত থাকে না, সেক্ষেত্রে এটি হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন বন্দুকের গুলি যখন লক্ষ্যবস্তুতে যুক্ত হয়, মানে বন্দুক যখন গুলি ছোড়া হয়, সেটা যখন তার লক্ষ্যবস্তুকে ভেদ করে, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেক্ষেত্রে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। আমরা কিছু এখন এই অধ্যায়ের কিছু ম্যাথ বা কিছু কোশ্চেন সলভ করি। 980 নিউটন ওজনের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দিতে কত বল প্রয়োগ করতে হবে? দেখো, এখানে কি বলা হয়েছে? বল হচ্ছে 980 নিউটন, আর ত্বরণ হচ্ছে অর্থাৎ এ হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। কত বল প্রয়োগ করতে হবে? এখানে বল হবে না, এখানে হবে ভর। তাহলে দিকে কত ভর প্রয়োগ করতে হবে? আপনি স্ক্রিপ্ট করতে পারেন, অসুবিধা না। আমরা যখন এডিট করব তখন কেটে দেওয়া যাবে। আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করি। দেখো, এখানে আছে 980 নিউটন, সরি এখানে ভুল আছে, এখানে হবে 980 কেজি ভরের
একটি বস্তুকে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে দিতে কত বল প্রয়োগ করতে হবে? দেখো 980 কেজি ভরের, তাহলে ভর কত? m ইকুয়াল টু 980 কেজি, ত্বরণ কত? a হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে কি বলছে কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ f হচ্ছে ma, 980 ইনটু 1 কত হবে? 980 নিউটন। কত সহজেই এই ম্যাথটা সলভ হয়ে গেল। 980 এটা কোশ্চেনকে যদি কাটতে চাই কি করব? কোশ্চেন কাকে দিবেন, এখান থেকে কালার সিলেক্ট করে জাস্ট মার্ক করে পাবেন। সাদা কালার দিয়ে নাকি? সাদা দিতে হবে না, ওই আপনার যে স্লাইডে যে কালার আছে এই কালার দিতে পারবেন। ওটা সিলেক্ট করে এই একটা অপোজিটটা বাড়াই দেন, অপোজিট এ হবে না, প্রেস করেন যে এটা বাড়াই দেন, ব্রাশ এটা এটা করে দেন। কোনটা মোশন ইজি উপরে না, আপনি কলম দিয়ে স্টাম্প দেন। আমরা এখন এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। দেখো 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগের পরিমাণ কত হবে? 10 কেজি ভরের একটি বস্তু, এখানে কি কি দেওয়া আছে? প্রথমেই দেখো কি বের করতে বলছি, ভরবেগের পরিমাণ, অর্থাৎ ভরবেগের পরিমাণ মানে আমরা কি জানি, ভর ও বেগের গুণফল। এখানে দেখো ভর দেওয়া আছে কত? ভর দেওয়া আছে 10 কেজি, 10, আর বেগ কত? বেগ হচ্ছে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 120 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। কেজি কেন হলো? 10 কেজি, কারণ হচ্ছে ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল, তাহলে এককের গুণফলগুলোই হবে ভর ও বেগের গুণফলের একক। তাহলে 10 × 12 120 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো এখানে কোথায় আছে সেটি, এই যে ঘ নম্বরে 120 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন আসি নিচে কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? আমরা মৌলিক বল কয়টি পড়েছি? 4টি। কি কি? মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল।